আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, তবে ব্যক্তি শেখ হাসিনার বিচার আগে হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বানও তার। দুপুরে গুলশান অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন নানা দেশের কূটনীতিক। সে ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। 1 ঘণ্টার সেই বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব। রুটিন আলোচনা হয়েছে, যেটা হয় আর কি। এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে শেষ মুহূর্ত পর্যন্ত যে জুলুম নির্যাতন চালিয়েছে তার সঠিক চিত্র উঠে এসেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে। তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশ এখানে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপি মহাসচিব জানান, ব্যক্তি শেখ হাসিনার বিচার হতে হবে আগেই, আর দলের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে। পাশাপাশি জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সবার বিচারের দাবিও জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। তার জন আকাঙ্ক্ষা বিবেচনায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় দলটি। 1 যুগ পর নির্বাচন কমিশনের সাথে জামায়াতের বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ন্যূনতম সংস্কার, আনুপাতিক নির্বাচন পদ্ধতি সহ 23 দফা সুপারিশ তুলে ধরেছেন কমিশনের কাছে। 1 যুগ পর নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বাধীন 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘণ্টা ধরে চলে বৈঠক। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের জানান, সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ 23 দফা দাবি জানিয়েছে জামায়াত। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। তিনি জানান, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিল করার দাবি জানান তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। জামায়াতের এই নেতা প্রত্যাশা করেন, দলে নিবন্ধন ও প্রতীক ফিরে পাবার বিষয়ে আদালত থেকে ন্যায় বিচার পাবেন। 300 আসনে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে জামায়াত। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আনুপাতিক নির্বাচনের বিরুদ্ধেও বিএনপির অবস্থান বলে জানান তিনি। বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চাইলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না অন্তর্বর্তী সরকার। তাই বিএনপি চায় জাতীয় নির্বাচনের পরে শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন হোক। এ সময় মির্জা ফখরুল বলেন, আনুপাতিক ভোটের যে দাবি জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে তার বিপক্ষেও বিএনপির অবস্থান।
যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটা অভ্যস্ত না। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী। চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এই কথা বলেন তিনি। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি। একটি নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, 3টি ভুয়া নির্বাচন করে জনগণের ভোটাধিকার নষ্ট করেছে হাসিনা সরকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা আন্তর্জাতিকভাবে সমর্থন পাচ্ছি নতুন বাংলাদেশ নির্মাণে। আমরা তাদের বলছি একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। পুরনো বাংলাদেশে দুর্নীতি হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে। 15টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে নতুন বাংলাদেশ তৈরির কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যে যেসব সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ঐক্যমত কমিশন। কমিশনগুলোর যেসব সুপারিশ নিয়ে ঐক্যমতে পৌঁছানো যাবে সেসব নিয়ে একটি চার্টার তৈরি করা হবে। এরপর ডিসেম্বরে নির্বাচন হতে পারে। এ সময় বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই আপিল করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদউদ্দিন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। রোববার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদনের উপর শুনানি হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ৬ ফেব্রুয়ারি ৮৪% কোটা পদ্ধতি মেনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ। রায় নতুন করে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগের আদেশ দেয় আদালত। সেদিন রায় ঘোষণার পরপরই আদালত ঘিরে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। ভবিষ্যতে ফ্যাসিবাদ রুখতে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। পাশাপাশি প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে বেশ কিছু সুপারিশও করেছে তার কমিশন। সকালে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ 7 বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার নিয়ে সারা দেশের মানুষের মতামত নেওয়া হয়েছে। প্রাধান্য পেয়েছে 25টি রাজনৈতিক দল ও 3টি জোটের মতামত। এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই তৈরি করা হয়েছে প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে। 5 বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে। 6 শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে পরামর্শ দিয়েছে। 7 মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎ যোগ্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও 2024 সালের গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। প্রধানমন্ত্রী পদের ক্ষমতা কমানো সহ 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে 21 বছর হলেই নির্বাচনের প্রার্থী হতে পারবে বলেও মত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি। তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য
70 অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্য নানা পদক্ষেপের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, এখন উত্তরের অপেক্ষায় সরকার। রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের পর এই সংক্রান্ত ফিরতির তাগিদপত্র পাঠাবে ঢাকা। গত ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় কাউকে ফেরত চাওয়ার ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ বিচারিক কার্যক্রমের নথি পাঠাতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কাগজপত্র ভারতে পাঠিয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান, কূটনৈতিক পত্রের সঙ্গে পাঠানো হয়েছে প্রয়োজনীয় সব নথি। এটা এনক্লোজার হিসেবে গেছে, ওইটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। এখন দিল্লির ফিরতি বার্তার অপেক্ষায় ঢাকা। সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও তাগিদপত্র পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। রিমাইন্ডার একটা পাঠানো হবে, যখন পলিটিক্যাল লিডারশিপ মনে করবে যে দিস ইজ দ্য রাইট টাইম, তখনই এটা পাঠানো হবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন ঢাকা পাঠাবে কিনা এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র, প্রতিবেদনে যা আছে সেটা সারসংক্ষেপ সারা বিশ্ব এখন জানে, সেটা আলাদা করে ভারতের সাথে শেয়ার করার কোনো প্রাসঙ্গিকতা এখানে নেই। রিপোর্টের যে অংশটুকু পাবলিকলি এসেছে সেটা যে কোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমি বলবো যে আপনার প্রশ্নের উত্তর আমার এই স্টেটমেন্টের মধ্যে লুকিয়ে আছে। চাপ তৈরি হবে কিনা এটা আপনি আমার এই স্টেটমেন্ট থেকে ডিডিউস করতে পারবেন। বিদেশে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধীদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেওয়ার যে পরামর্শ জাতিসংঘ দিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় নিজেদের পক্ষে চান প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানী শাহবাগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছুড়ে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, তবে জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে ছেড়ে দেয় শাহবাগ থানা। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে এবং রাজনৈতিক সহিংসতার বিচারের জন্য আইনের শাসন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনা সরকারের দশকব্যাপী দমনপীড়নের জেরে বাংলাদেশ রাজনৈতিকভাবে বিভক্ত। অতীতের ভুলের পুনরাবৃত্তি না করে অন্তর্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষ আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানানো হয়। এ সময় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরা হয়। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বিক্ষোভ দমাতে পুলিশ, বিজিবি, র্যাব এবং গোয়েন্দা সংস্থা সহ আইন প্রয়োগকারী সংস্থার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিনে পর্যন্ত 9 জেলায় গ্রেফতার হয়েছে 93 জন। এর মধ্যে গাজীপুরেই গ্রেফতার করা হয়েছে 23 জনকে। আটককৃতরা বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অভিযানে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 10 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়িতে আওয়ামী লীগের 15 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাগেরহাটে 19, রাজশাহীতে 8, সাভার ও সুনামগঞ্জে 7, নাটোরে 3 এবং মাগুরায় 1 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বিভিন্ন বাহিনী ও যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী ও জাতিসংঘের
পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, মানবতাবিরোধী অপরাধে বিভিন্ন সংস্থা বা বাহিনীর কর্মকর্তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব। যারা বাহিনীর মধ্যে থেকে অপরাধে যুক্ত ছিলেন তাদের বিচারের উপযুক্ত স্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন আছে। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আদালতে দলিল হিসেবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। সেই প্রতিবেদনে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপিরিয়র রেসপন্সিবিলিটির আন্ডারে বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আসরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার আনুষ্ঠানিকতা। ভারতের মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা এই পর্ব আয়োজন করছে। ইজতেমা উপলক্ষে আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিন আর আমলের শিক্ষা নিতে মুসল্লিদের ঢল এখন টঙ্গীর তুরাগ তীরে। ইতিমধ্যে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন লাখো মুসল্লিরা। শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিক বয়ানের কথা থাকলেও বৃহস্পতিবার আসরের নামাজের পরই শুরু হয়ে যায় আম বয়ান, যেখানে আগামী 1 বছর ইসলাম প্রচারের দিক নির্দেশনা দেয়া হয়। যেই কাজগুলি বাকি ছিল এই কাজগুলি আমরা কইরা সম্পূর্ণ হয়েছে। সাথীরা আসতেছে, সকল দেশবাসীকে এই বিশ্ব ইজতেমায় আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ রসুলের তরিকায় আমরা যেন জীবনযাপন করতে পারি এবং দুনিয়ার থেকে ইমান আমল নিয়ে যেন বিদায় নিতে পারি। অনেক ফাজাইলের জায়গা, এখানে যত বড় জামাত হবে এত বেশি সোয়াব হবে। সোয়াবের উদ্দেশ্যেই সবাই এখানে একত্রিত হয় আলহামদুলিল্লাহ। এবারও ইজতেমায় মাওলানা সাদ কান্দলবি অংশ নিচ্ছেন না। অন্যান্য বছর এলেও এবার সাদের 3 ছেলের অংশগ্রহণও অনিশ্চিত। অনুসারীরা বলছেন, তৃতীয় পর্বে ময়দান ছাড়িয়ে মুসল্লিদের ঢল নামবে আশপাশের সড়কে। প্রত্যেক জেলা থেকে আমাদেরকে ফোন দিতে আছে যে তাদেরকে যে জায়গা দেওয়া হয়েছে, জায়গা তাদের স্বল্প সংখ্যক জায়গা দেওয়া হয়েছে, আরও তাদের লোক বেশি আসতে আছে এবং জায়গা আরও বেশি দরকার। তা আলহামদুলিল্লাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে ইজতেমার দায়িত্ব পালনে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। তুরাগ নদী পারাপারে সেনা সদস্যরা নির্মাণ করেছেন ভাসমান সেতু। স্থির পিকেট আছে 53টি, মোবাইল পার্টি আছে 20টি, চেকপোস্ট আছে 20টি, ফুটপাত উচ্ছেদ সহ পুলিশ এবং ম্যাজিস্ট্রেট কাজ করছে। হকার উচ্ছেদের জন্য ড্রোন সার্ভিলেন্স রেখেছি। আয়োজক কমিটি জানিয়েছে এরই মধ্যে মাঠে এসেছেন অনেক বিদেশি মুসল্লিও। নানা সংশয় কাটিয়ে অবশেষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা তৃতীয় পর্ব শুরু করেছেন মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাদের এই ইজতেমার পর্ব। তবে এখানে আসা মুসল্লিরা বলছেন, দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে বয়ান শুনবেন তা থেকে শিক্ষা নিয়ে সমৃদ্ধ হবেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।